ভারতের সবথেকে বড় রাজ্য রাজস্থানের ভ্রমণ আমি শুরু করি বিকানের থেকে। বিকানেরে একটা দিন কাটিয়ে তারপর সেখান থেকে চলে আসি জয়সালমের। দুপুর 12টা নাগাদ প্রথম দিনের জয়সালমের ভ্রমণ শুরু করেছিলাম। প্রথমেই দেখে নিলাম জয়সালমের ফোর্ট বা সোনার কেল্লা। এই সোনার কেল্লায় প্রতিরক্ষার জন্য অনেকগুলি কামান রাখা ছিল। এইবার দেখব তারই মধ্যে থাকা একটি বিশাল বড় কামান, আর দেখব দুর্দান্ত 3টে হাভেলি ও সেই সময়ের শেঠদের ব্যবহার করা আসবাবপত্র, বাসনপত্র, বসার ঘর, শোয়ার ঘর ও অন্যান্য নানান জিনিস। এছাড়া দেখব অপূর্ব ব্যাসযাত্রী আর সেখানকার দারুণ সুন্দর সমাধিগুলি। আর আছে জয়সালমেরের একটি প্রাচীন লেক, যেটি নির্মাণ করা হয়েছিল জয়সালমের ফোর্ট নির্মাণ করার সময়, যার নাম গাড়িসার লেক। সঙ্গে থাকুন। আচ্ছা দেখুন, আমার পিছন দিকে এই যে রাস্তাটা আছে, এই রাস্তাটা দিয়ে কিন্তু আমি ফোর্টের মধ্যে এন্ট্রি করেছিলাম। আর এই যে গেটটা দেখছেন, এই গেটটা থেকে আমি বেরালাম। এতক্ষণ ঘুরেছি, সেই কারণে একটু তেষ্টা পেয়ে গেছে। তো এখানে যে অনেকগুলো শরবতের সব দোকান আছে, সেখান থেকে লেবুর শরবত খাচ্ছি, 20 টাকা করে গ্লাস। আর আপনারা চাইলে সোডাও খেতে পারেন, তো সেটার জন্য খরচ হচ্ছে 40 টাকা। এখানে আরও অনেকগুলো খাবারের দোকান আছে, টি শার্টেরও দোকান আছে, সেগুলোও আপনারা কিনে নিতে পারেন। এখন এই যে রাস্তাটা আছে, এই রাস্তাটা হচ্ছে গেলে ওই ক্যানন পয়েন্ট আমরা দেখতে পাবো। এই রাস্তাটা দিয়ে আমি যাব। আগে একটুখানি লেবুর শরবত খেয়ে নিই, তারপরে যাব। তারপরে ক্যানন পয়েন্ট দেখে দুপুরে খাবো, খেয়ে আর যেসব জায়গাগুলো আছে সেগুলো দেখে নেবো। দেখুন, জয়সালমেরে প্রথম দিন যে ঘুরছি, এগুলো কিন্তু সব পায়ে হেঁটেই ঘুরছি। এর জন্য কিন্তু আমার কোনো খরচ নেই। এরকম সব এই পাথরের সব গ্লাস, बाटी। ये दही जमाने वाले गिलास है, इसमें दूध डाल दो ऑटोमेटिक दही जमता है। ये सैंडस्टोन का ही है ना? नहीं, सी फॉसिल्स का है। अच्छा, सी फॉसिल। अच्छा, ये पत्थर ऐसा निकलता है, ये देखिए, ये समुद्र के जीवाश्म है, स्नेल फॉसिल्स होंगे ये अपने। अच्छा, ये वाला जो पत्थर है, ये ऊपर भी फ्लोर में है ना? फ्लोर में लगा हुआ था, इसलिए गज बिलास में है। अच्छा। इसका ये ग्लास है, इसमें हल्का गर्म दूध डाल दो, ये दूध को दही में कन्वर्ट करता है बिना जामन के। अच्छा, मतलब पानी सूख लेता है क्या? खट्टाई लगाने की जरूरत नहीं, अपने आप दही जमता है इसमें। हाँ, इसमें बैक्टीरिया होते हैं दही जमाने वाले, लैक्टोबैसिलस जो। अच्छा। इसमें पानी भी पीते ना, हेल्थ के लिए अच्छा है। ये खून को डिटॉक्स करने का काम करता है। अच्छा। डायबिटीज, शुगर, पाइल्स, जॉइंट पेन, थायराइड में भी रिलीफ मिलता है। क्या प्राइस है इसका? प्राइस है 300 रुपीज ओनली। 300? हाँ, और फ्लिपकार्ट, अमेज़न में ये 800 और हैंडलूम में 1500 रुपए। इसलिए महंगा है वहाँ पर। उधर कमीशन रहता है 30% गाइड का, इधर अपने दुकान में कमीशन नहीं है गाइड का। और अपना घर है, ऊपर मकान और नीचे दुकान भी है, इसलिए आपको प्रोडक्ट सस्ता मिलेगा। और ये सैंडस्टोन का जो बना हुआ है, ये वाला क्या प्राइस है? और ये सैंडस्टोन का बाउल है, ये दही के पानी को ऑब्जर्व करने का काम करता है। बहुत भारी है। हाँ, ये आपके 650 का है, 6 इंच का है। और छोटा वाला ये 350 का, 250 का, साइज के ऊपर ही सब। তো দেখলেন, এই ধরনের জিনিস আপনাদের যদি মনে হয় আপনারা কিনতে পারেন। কি সুন্দর সুন্দর সব দোকান, দেখুন না কত সুন্দর। এনারা কিন্তু এখানে থাকেন, আর তারপরে এর নিচে হচ্ছে সব দোকান করেছেন। বিভিন্ন হাভেলি আছে, সেগুলোও কিন্তু নিচে দোকান, ওপরে হাভেলি পুরনো। আর হচ্ছে সেটা হচ্ছে আমাকে এখন প্রথমে ডান দিক তারপরে বাম দিক নিতে হবে, তাহলে আমি ক্যানন পয়েন্টে চলে আসবো। এখানে ডান দিক বা দিক। भैया कैनन पॉइंट कहाँ से जाना है? सामने से लेफ्ट मुड़ूंगा। हाँ, ओके, ठीक। तो এই যে প্রথম যে ডান দিকের গলি সেটা, তারপরে প্রথম যে বাম দিকের গলি সেটা। बैग लाया। এই চলে এসেছি ক্যানন পয়েন্টে। একদম একটুখানি। ওয়াও, দারুণ সুন্দর একটা বিশাল বড় ক্যানন আছে। শোনা যায় যে কি এটা মানে মিক্স মেটাল দিয়ে তৈরি, 5টা ধাতু দিয়ে এই মেটাল দিয়ে এই ক্যাননটাকে তৈরি করা হয়েছে। আর এটা যখন মানে ক্যাননটাকে যখন চালানো হতো না, এখানে জল ভরা থাকতো, সেই জলের মধ্যে যিনি চালাতেন তিনি ডুবে যেতেন, নাহলে তার কানের পর্দা ফেটে যেত। এই হচ্ছে সেই ক্যানন, এইখান থেকে আগুন দেওয়া হতো।
বাপরে, ভিউ এখান থেকে মারাত্মক সুন্দর। তবে তবুও যেন আমার মনে হয় যে যেটা আমি ছাদ থেকে দেখেছিলাম সেটা আরো সুন্দর ছিল। এখানে অনেকগুলো রুফটপ রেস্টুরেন্ট আছে, তো তার মধ্যেই একটাতে আমি খেতে এসেছি। দারুণ সুন্দর, বেশ সাজানো গোছানো জায়গাটা, আর বিভিন্ন রকম খাবার আছে, আপনারা যেরকম ইচ্ছা সেরকম খেতে পারেন। তা একটু কস্টলি যেহেতু এরকম জায়গায়, তবে ভিউটা ভালো আর সুন্দর, বেশ ডেকোরেট করা আছে, ছবি তোলার জন্য খুব সুন্দর এই জায়গাটা। আর এই সামনেটা হচ্ছে গাড়িসার লেক, ওদিকটাতে সিটিটা আছে, বিভিন্ন হাভেলি এখান থেকে দেখা যাচ্ছে। এরকম বেশ নিচে গদি করা আছে, সেখানে বসে খেতে পারেন। আর এই হচ্ছে বাইরেটা। ওই যেখানটাতে ক্যাননটা রাখা আছে, ওই ক্যানন পয়েন্টের একদম পাশেই, নাম হচ্ছে লেক ভিউ রেস্টুরেন্ট। আচ্ছা, এখানে আপনি সব ধরনেরই খাবার পেয়ে যাবেন। তা আমি দেখলাম যে অন্যান্য যে খাবারগুলো আছে তার মধ্যে ডাল বাটি চুরমা খাবো ভাবছিলাম, তারপরে ভাবলাম যে না, এখানে রাজস্থানি থালি পাওয়া যায়, তা রাজস্থানি থালিও ভাবছিলাম যে ট্রাই করব। তা দেখলাম রাজস্থানি থালির যে দাম সেটা 600 টাকা। তো কোথায় যেন একটু মনে হলো যে একটু ওভার প্রাইস লাগলো, সেই জন্য আর আমি ওইটা নিলাম না। তো আমি চিকেন বিরিয়ানির অর্ডার করেছি, 300 টাকা নিয়েছে, অনেকটাই দিয়েছে। এখানেও এতটা আছে, তারপরে এখানেও আছে, মোটামুটি পরিমাণ ঠিক আছে। আমাদের ওখানে যে আমরা বিরিয়ানি মানে মিঠা আতর বা গোলাপ জল, কেওড়া জলের যে একটা গন্ধ পাই, সেটা কিন্তু নেই। আর চালটা কিন্তু আরেকটু হতো, মানে হয়েছে আরেকটু হতো। পেঁয়াজ এক গাদা আছে, কালারটা দেখে মনে হচ্ছে তো এই কালারটা মনে হচ্ছে রং দেওয়াই হয়েছে একটু, নাহলে তো এরকম লাল কালার আসে না। খেতে একটু মিষ্টি মিষ্টি। দেখুন, এইটা হচ্ছে রেস্টুরেন্ট, মানে যেখানে আমি খেলাম। এবার এদের রুফটপ আছে, এখন যেহেতু রোদ সেই জন্য এর নাম হচ্ছে লেক ভিউ রেস্টুরেন্ট। রোদ বলে আর উপরে বসে আমরা খাইনি। আমি আপনাদের একটু ভিউটা দেখাচ্ছি। ওয়াও, বাহ, এই হচ্ছে একদম ক্যানন পয়েন্টের একদম পাশেই। আর সেখানে রোদ আছে, ওইগুলো রোদ নেই বলে ওখানে কিন্তু মানুষ এখনো বসে আছে। আচ্ছা দেখুন, আমি এই রেস্টুরেন্টটা খেলাম, তবে যদি এই পাশে যে রেস্টুরেন্টগুলো আছে এই দিকেরগুলো, সেগুলো কিন্তু এই দুপুরবেলায় যদি আপনি খান তাহলে কিন্তু দেখলাম ছাওয়া, তো সেগুলো আপনারা ব্যবহার করতে পারেন। একটা জিনিস দেখুন, এইখানে না এরকম সব বাড়িতে যখন পুরনো সময় ছিল তখন ওপেন ইনভিটেশন দেওয়া হতো, সব বাড়িতেই এরকম করা আছে। দেখুন ওখানে, দেখুন সামনে। তো তখন মানে কাউকে আলাদা আলাদা করে ওরমভাবে নিমন্ত্রণ হতো না, যার বাড়িতে বিয়ে থাকতো তারা এরকম ডেট লিখে দিত, যার ইচ্ছা হবে, যার ইচ্ছা না তখন আশা করি সবাই আসতো হয়তো। এই হচ্ছে ব্যাপার। যেটা আমি খেলাম 300 টাকা পড়লো, দুজন আরামসে কিন্তু খেতে পারবেন। তবে বিরিয়ানির সেই টেস্ট কিন্তু ছিল না। ফোর্ট থেকে বাইরে বেরিয়ে যাচ্ছি, এই যে হাওয়া প্রোলটা আছে না, এই হাওয়া প্রোলটা কি টেকনোলজি ব্যবহার হয়েছে আমি জানি না, যখনই আমি ওখানটায় গিয়ে দাঁড়াচ্ছি তখনই ঠান্ডা হাওয়া দিচ্ছে। ঠিক আছে, মানে দারুণ দারুণ। ওখানটা যদি আপনারা কখনো গরম লাগে না, তাহলে আপনারা ওখানে গিয়ে বসতে পারেন, ওই জায়গাটায় কিন্তু খুব হাওয়া। আচ্ছা, এবার আমি বেরিয়ে যাচ্ছি, কিন্তু একটা জিনিস দেখলাম না।
যেটা দেখা হলো না সেটা হচ্ছে ওখানে দুটো মন্দির আছে, মন্দিরগুলো বন্ধ হয়ে গেছে, তো সেই কারণে মন্দিরগুলো এখন আমি দেখলাম না। একটু সকাল সকাল যদি আসতাম, মানে 1টার মধ্যে বন্ধ হয়ে যায় দুপুরবেলায়, আবার সন্ধেবেলায় খোলে। তো সন্ধেবেলায় 6:30 থেকে 7টা 7:30 অবধি খোলা থাকে। তো আপনারা যদি আসেন তাহলে সন্ধেবেলায় আসতে পারেন দেখার জন্য। আমি চেষ্টা করব যদি সন্ধেবেলায় আজকে সময় পাই তাহলে আজকে, আর না হলে কালকে আসি, কালকেও একবার চেষ্টা করব। কালকে বিকালে নয়, কালকে দেখলে আমাকে সকালে দেখতে হবে। কালকে সন্ধেবেলায় আমি এখানে হয়তো ওই সময় প্রবেশ করতে পারবো না। আর এখন আমি হাভেলি দেখতে যাচ্ছি। তো এখানে একটা নয়, এখানে 3টে হাভেলি আছে। এখানে অনেক হাভেলি আছে, তবে তার মধ্যে 3টে দেখার মতন। একটাতে পর্যটকদের প্রবেশ করতে দেয়, আর বাদবাকি যে দুটো আছে তার মধ্যে আরও একটাতে প্রবেশ করা যায়, আর একটা বাইরে থেকে দেখতে হবে। বিকানেরে আমরা हाँ हाँ 8 बजे ना, ठीक है ठीक है, आज नहीं कल। তো বিকানেরে যে হাভেলিগুলো আছে না, সেখানে তো আমরা প্রবেশ করতে পারিনি। এত অপূর্ব লাগছে জায়গাটা, সেখানে আমরা বাইরে থেকে দেখেছি। তবুও আমি বলছি, যদি বিকানের আপনারা আসেন বেড়াতে, অবশ্যই বাইরে থেকে হলেও রামপুরিয়া হাভেলিটা কিন্তু আপনারা দেখবেন, দারুণ সুন্দর। আর এখন আমরা যাচ্ছি পাটওয়া কি হাভেলি দেখতে। পাটওয়াদের হাভেলি দেখবো, আর তার সাথে আরও দুটো হাভেলি আছে সেগুলোও দেখবো। তাই এখান থেকে আপনারা বাইরে থেকে, মানে গেটের বাইরে থেকে, যেখান থেকে প্রবেশ করলাম এই গেটে, এই ফোর্টের মধ্যে, আপনারা বাইরে থেকে অটো নেবেন যদি আপনাদের হাঁটতে সমস্যা থাকে। আর যদি মনে হয় যে না, হেঁটে যেতে পারবেন, তাহলে হেঁটে যাবেন, 10 মিনিট সময় লাগবে। গুগল ম্যাপ দেখতে পারেন বা কাউকে জিজ্ঞাসা করতে পারেন, গুগল ম্যাপ দেখে চলে যাবেন, অসুবিধা হবে না। আর যদি মনে হয় যে না পারবো না, অটো আছে, 10 মিনিট সময় লাগবে, ভাড়া ওই 30 টাকা 40 টাকা নেবে। জয়সালমীরে যে সুন্দর হাভেলিগুলো আছে তার মধ্যে একটা হচ্ছে এই আমার পিছনে নাথমালজির হাভেলি। আমি ফোর্ট থেকে এলাম, তো ফোর্ট থেকে আসতে কিন্তু আমার খুব বেশি সময় লাগলো না, এই 6 থেকে 7 মিনিট গুগল ম্যাপ দেখে এলাম। আর বেশি সময় নয়, বেশি আঁকা বাঁকা রাস্তাও নয়। তো আপনারা যদি চান তাহলে আপনারা কিন্তু এখানে আসতে পারেন। এই যে নাথমালজির যে বাড়িটা দেখছেন, এটা বেশি দিনের পুরনো নয়, তাও অনেক দিনেরই, মানে 1885 সালে এটাকে কিন্তু নির্মাণ করা হয়েছে। আর একটা যেটা জিনিস হচ্ছে, এখানকার যে মহারাওয়াল ছিলেন ব্যারি সাল সিং, যিনি 1861 থেকে 1894 সাল পর্যন্ত মহারাওয়াল ছিলেন, তিনি এই বাড়িটা তার দিওয়ানকে নাথমালজিকে গিফট করেন। তো এই যে বাড়িটা আপনারা দেখছেন, এটা কিন্তু অপূর্ব সুন্দর, কিন্তু যারা এটা বানিয়েছিল তারা দুজন, যে মিস্ত্রি ছিল বা কারিগর ছিল, তারা দুজন কিন্তু ভাই ছিল। সেই দুই ভাই এটা নির্মাণ করে। তো যদি ভালো করে দেখেন তখন দেখবেন যে দুই ভাই দুদিকের পার্টটা নির্মাণ করেছে, দুদিকে কিন্তু কিছু কিছু আলাদা আছে। তো সেগুলোই আপনাদেরকে দেখাই। ভিতরে যেতে পারবেন না, কারণ ভিতরে এখনো ওনাদের যে বংশধরেরা আছেন তারা কিন্তু এখনো এর ভিতরে থাকে। নিচতলাটায় হচ্ছে একটা শপ, আর উপরে তারা বসবাস করে। দারুণ সুন্দর, আপনাদেরকে ভালো করে এটা ঘুরিয়ে দেখাচ্ছি। এরপর এখান থেকে আমরা চলে যাব পাটওয়া কি হাভেলি। এখানে এবার নাথমালজির হাভেলি দেখার পরে আমি যাচ্ছি হচ্ছে পাটওয়া কি হাভেলি দেখার জন্য। আর এই গোটা রাস্তাতেও না, আপনি যখন যাবেন না, তখন আপনি এখানে সুন্দর বাড়িগুলো কিন্তু দেখতে ভুলবেন না। এই সামনেটা দেখুন, এই গলিগুলো দিয়ে আপনি হেঁটে যান। আমার মনে হয় অটোর থেকে হেঁটে গেলেই জয়সালমীরের যে সেই যে পুরনো যে ঐতিহ্য বা পুরনো যে ছোঁয়া, সেগুলো কিন্তু আপনি এখান থেকেই পাবেন, অনুভব করতে পারবেন এখান থেকে আরো ভালো।
দিওয়ান নতমলজির হাভেলি দেখার পরে আমি এখন যেখানটা এসেছি সেই জায়গাটার নাম হচ্ছে পাটবো কি হাভেলি। এই হাভেলিটা দেখুন পিছন দিকে যেটা আছে, অপূর্ব সুন্দর। সবার প্রথমে আপনাদেরকে জানাবো যে এই পাটবো যারা বা যারা পাটওয়া তারা কারা ছিলেন। তারা ছিলেন ধনী ব্যবসায়ী। তারা জামা কাপড়, আফিম, সেলাই এই ধরনের কাজ তারা করতো, সেই জন্য তাদেরকে পাটওয়া বলা হতো। এই বাড়ির যে মালিক তার নাম হচ্ছে গুমান চাঁদ পাটওয়া। 1800 সালে তিনি প্রথম একটা বাড়ি তৈরি করেছিলেন। উপরের যে তলাগুলো আছে সেগুলোতে তারা থাকতেন, আর নিচের যে ফ্লোরগুলো আছে সেই তলাতে গুদাম ঘর ছিল, সেখানে তাদের জিনিসপত্র রাখা হতো। এইখানে আপনি একটা নয় 5টা হাভেলি দেখতে পাবেন। তো এক একটা হাভেলি তৈরি করতে 12 বছর করে সময় লেগেছিল, সেই জন্য টোটাল 5টা হাভেলি তৈরি করতে 60 বছর সময় লেগে যায়। 1800 সালে কাজ শুরু হয় আর 1860 সালে কাজ শেষ হয়ে যায়। এখানে এই যে ঝরোখাগুলো দেখছেন, এই ঝরোখাগুলোর সংখ্যা হচ্ছে 285টি। তবে বর্তমানে কিন্তু আর পাটওয়া যারা আছে তারা কিন্তু আর এখন এখানের মালিক নয়। এখন জীবন লাল কোঠারি যিনি, তিনি এর মালিক হয়ে গেছে। আর এই বাড়িটা কিনে নেওয়ার পর তারা এটাকে মিউজিয়াম করে দিয়েছে। আপনি ভেতরে প্রবেশ করে সেই যে পাটওয়ারা যারা ছিল তাদের ব্যবহৃত সমস্ত জিনিস, মানে রান্নাঘর থেকে শুরু করে, বাসনপত্র থেকে শুরু করে, শোবার ঘর থেকে শুরু করে, চিরুনি, তখনকার দিনের প্রেসার কুকার, আরও যা সব হয় সমস্ত জিনিস কিন্তু আপনি দেখতে পাবেন। টিকিটের মূল্য 150 টাকা। বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। এখন বিকেল হয়ে এসছে, আমি তাড়াতাড়ি যাই ভিতরে গিয়ে সমস্ত জিনিস দেখে নিই আর আপনাদেরকেও দেখাবো। আসুন আমার সঙ্গে। আচ্ছা, এখান থেকে টিকিট করলাম আর এখান থেকে এক একজনের টিকিট হচ্ছে 150 টাকা। ক্যামেরা ফ্রি, কোনো চার্জ নেই। सर टिकट सर अभी आपने क्वेश्चन बताया कि क्या है, जैसे मैं शेयरिंग करूंगा आपको भी सुनने दिक्कत आपने क्वेश्चन बोला है तो आप এইটা হচ্ছে মুনিমজির ঘর। সব হিসাব নিকাশের জন্য এটা ব্যবহার হতো। এগুলো সব সিনেমায় দেখেছি। এসব খাতা, টাইপরাইটার, এই সেই খাতা। আর ওই যে দূরে পাখাটা দেখছেন না, ওইটা কিন্তু ইলেকট্রিকে নয়, ওটা কেরোসিনে চলতো। দাড়িপাল্লা, ये नदी में क्या है, जैसे कि आप दो नदी ছোট থেকে বড় বিভিন্ন রকম তালা, সব তালা চাবি। होता है हमें क्या है এই যে কত বড় তালা, দুটো দুটো চাবি। ये क्या तो ये कोई गिरे ना এইটা टूटता है ना, बीच में नहीं होता है तो सिर्फ ये आगे गिरता है, तो आप उसको सेफ्टी पे बैठा, जैसे कि ये गन से कैसे यूज होता है आगे आने बैंड এইটা হচ্ছে পালান। এগুলো উটের পিঠের ওপরে বসানো হয়। এই তালাগুলো দেখুন কেমন তৈরি করেছে, ব্যাঙ, মাছ, সিংহ, বিছে। কি সুন্দর তালা, সব তালা এবং চাবিগুলোও সুন্দর। আর এইটা দেখুন কত বড়, এর কিন্তু দুটো চাবি আছে। এই তালা দিয়ে যদি কাউকে মারা হয় সে অজ্ঞান। চলুন বেডরুমটা দেখে নিন। अभी आगे आगे ये ऐसा है, बच्चे का पाना कभी भी खाली नहीं रहता है। এই যে খেলার জন্য বাদ্যযন্ত্র, লকার, বাচ্চাদের জন্য। এই ছিল সেই রূপোর পালঙ্ক। রূপো, হ্যাঁ বাবা। শেঠজি বলে কথা।
ছোটদের জন্য ছিল দোলনা, বাচ্চাদের সব গাড়ি। বাহ, একটা জামাও আছে দেখুন, পোশাকও আছে, মাথার টুপিও আছে ছোটদের। উপরটায় দেখুন সব কাঠের কাজ। এখানে কিন্তু বেশিরভাগই কাঠই ব্যবহার করা হতো যাতে ঠান্ডা থাকে। এইগুলো কি হতো, শীতের সময় গরম আর গরমের সময় ঠান্ডা। আরে বাপরে, পোশাক, সেলাই করার মেশিন, আয়রন, চিরুনি, আরে বাপরে, জুতো, বাহ বাহ। উপরটা দেখুন, রে বাপ রে বাপ। রান্নাঘরে সব এখানে দেওয়া আছে, কেরোসিনের স্টোভ, চাউমিন তৈরি করার মেশিন, জুসার, বাহ বাহ। দেখুন শিলনোড়া, ওইটা তো উখল, বাপরে। এই পাশে বাসনপত্র রাখা আছে ছোট ছোট। আরে বাপরে, এইবার যাচ্ছি ডাইনিং রুম। সব আগেকার থালা বাসন যেগুলো খাওয়ানোর জন্য ব্যবহার হতো। ওই যে যে ছবিটা আছে না, ওটা কিন্তু গাড়িচার লেক। আর ওখানে এই যে তাঁবু টাঙিয়ে রান্না বান্নার আয়োজন হতো, এই রকম ভাবে সব বসিয়ে খাওয়ানো হতো। এই সব বাসন পত্রই কিন্তু তখন ব্যবহার হতো। ওই দেখুন স্টিম কুকার, আইস বক্স, বাহ বাহ, সবই ছিল, কিছুই বাদ নেই। আর উপরটা দেখুন, দরজার কারুকার্যটা দেখুন, আলগোজা। আচ্ছা, এগুলো দুটো একসাথে বাজানো হতো, এই ছবি দিয়ে দিয়েছে। আর এগুলো সেই হাতে করে সেই বাজানো হয় না, এর নাম হচ্ছে খড়তাল। ঢোল, সারেঙ্গি, খামিছা। এইটা যদি না ভুল করি রাবান হাত্তা, হ্যাঁ রাবান হাত্তাই হবে এটা। এই যে রাবানাত্তা, কামাচা, সারেঙ্গি, করতাল, সেনাই, ঢোলক, তন্দুরা, মঞ্জিরা, আলগোজা, আর এটা হচ্ছে মেরচং, মোরচং। দেখুন কোনো কিছুই বাদ ছিল না, অ্যাস্ট্রো ল্যাব। সিটিং রুম, বাপরে, কোন দিকে দেখবো? উপরে, সাইডে, নিচে, সব জায়গায়।
এই যে হাভেলিটা দেখছেন, এইটা হচ্ছে মন্ত্রী সালাম সিং এর হাভেলি। এখন এই মন্ত্রী সালাম সিংকে অনেকে সালিম সিংও বলেন, আর আবার অনেকে জালিম সিংও বলেন, কারণ উনি খুব অত্যাচারী ছিল। ওনার যে বংশধরেরা তারা কিন্তু এখনো এখানকার আশেপাশে বসবাস করেন। এই মন্ত্রী সালাম সিং হচ্ছে তৎকালীন যে রাজা ছিল, যিনি রাওয়াল ছিলেন, তার মন্ত্রী ছিলেন। এবার খুব অত্যাচারী ছিলেন। এনার অত্যাচারের জন্য এই জয়সলমীরেরই 84টি গ্রাম রাতারাতি সেখান থেকে তাদের গ্রাম সরিয়ে নিয়ে গিয়ে অন্য জায়গায় বসবাস শুরু করে। তাদের মধ্যে একটা বিখ্যাত গ্রাম হচ্ছে কুলধারা, যেটাকে ভুতুরে গ্রাম বলে সবাই এখন বলেন। সেই গ্রামটাও আপনাদেরকে দেখাবো। তো এইটাই হচ্ছে সেই মন্ত্রী সালাম সিং এর হাভেলি। এটা ময়ূরের আদলে তৈরি করা হয়। আপনারা যদি মনে করেন এই হাভেলিটাও আপনারা দেখে নিতে পারেন। গরমকালে সন্ধ্যে 7টা পর্যন্ত, আর শীতকালে সন্ধ্যে 6টা পর্যন্ত খোলা থাকে। আমি অনেকগুলো হাভেলি দেখেছি, আমি আর এই হাভেলিটা দেখছি না। আপনাদের যদি হাতে সময় থাকে দেখতে পারেন। এবার আমি এখান থেকে চলে যাচ্ছি হচ্ছে ব্যাস ছাত্রী, কারণ ব্যাস ছাত্রী থেকে অপূর্ব সূর্যাস্ত দেখা যায়। তো এখান থেকে একটা অটো নেবো, 100 টাকা খরচ করবে, ব্যাস ছাত্রী আমাকে নিয়ে যাবে। ব্যাস ছাত্রীতে সূর্যাস্ত দেখে তারপর আমরা গাড়িসার লেক দেখবো। সালাম সিং এর হাভেলি দেখার পরে ওখান থেকে আমি একটা অটো নিয়েছিলাম। অটো আমাকে 100 টাকা নিল, খুব বেশি দূর নয়, কিন্তু কিছু করার নেই। 100 টাকা নিল, নিয়ে আমি এলাম ব্যাস ছাত্রীতে। ওই যে দূরে কি এখান থেকে দেখতে পাচ্ছেন, জায়গাটা কিন্তু অপূর্ব সুন্দর, আর এখান থেকে খুব ভালো সূর্যাস্ত দেখা যায়। আর একটা জিনিস হচ্ছে কি, এখান থেকে ওই যখন ওখান থেকে সূর্য ডুবে যায় সেই সময় একদম ফোর্টের ওপরে সেই সূর্যের যে শেষ লাল আলোটা সেটা পড়ে, তখন একদম সোনার মতো লাগে কেল্লাটা। এখান থেকে খুব ভালো বোঝা যায়। সেই জন্য এই জায়গাটায় এলাম। এখানটায় না অনেক শুটিং হয়েছে। আপনারা হিন্দি সিনেমায় অনেক গানে, তারপরে প্রি ওয়েডিং, সেই শুটিংগুলো কিন্তু এখানে করা হয়। এখানে এই রকম আরও একটা জায়গা আছে যার নাম হচ্ছে বাড়াবাগ, তো সেখানেও হয়। এই জায়গাটা 7টা অবধি ওপেন থাকে। টিকিট এক একজনের 50 টাকা। এই দেখুন সেই সমাধিগুলো। আসুন আপনাদেরকে আরো কাছ থেকে দেখাবো। ওই যে দূরে ফোর্ট দেখতে পাচ্ছেন কি, দেখা যাচ্ছে ওই দূরে ফোর্ট। এখানে দাহ কার্য সম্পন্ন করার জন্য দুটি জায়গা আছে। একটি হলো এই ব্যাস ছাত্রী, যেখানে এখানকার ব্রাহ্মণদের দাহ করা হয়, আর কিছু কিছু ব্রাহ্মণদের সমাধিও তৈরি করা হয়। আরেকটি হচ্ছে বাড়াবাগ, যেখানে রাজ পরিবারের যে রাজারা ছিলেন তারা যখন মারা গিয়েছিলেন তাদের সমাধি করে রাখা হয়েছিল। এছাড়া যে রানীরা সতী হয়েছিলেন তাদেরও সমাধি সেখানে আছে। এখনো রাজপরিবারের কেউ যখন মারা যায় তখন বাড়াবাগে তাদের দাহ করা হয়। আপনাদেরকে বাড়াবাগও এই রাজস্থান ভ্রমণে ঘুরিয়ে দেখাবো। আমি ভেবেছিলাম যে হয়তো আমি একাই এসেছি, আর কেউ হয়তো এখানে নেই। যখন এসেছিলাম তখন তো অত মানুষজন ছিল না। এখন সূর্য আস্তে আস্তে লাল হয়ে গেছে, আর কিছুটা আছে, তারপরেই ডুবে যাবে। এখন কিন্তু বেশ কিছু পর্যটক আরও এসেছে, অনেকে আসছে না এখনো। জায়গাটা সম্পর্কে অনেকে অতটা তো জানে না। ফোর্টের কালার কিন্তু এখনো অতটা চেঞ্জ হয়নি, ফোর্টের কালার চেঞ্জ হতে এখনো বাকি আছে। চলে যাচ্ছি এখান থেকে। সূর্যাস্ত হয়ে গেল, খুব সুন্দর সূর্যাস্ত দেখতে পেলাম এখান থেকে। কিন্তু যেটা আমি ভেবেছিলাম যে ফোর্টের কালারটা সোনালি হয়ে যাবে, সোনার মতো লাগবে, সেটা দেখবো, সেটা কিন্তু এখান থেকে দেখতে পাইনি। এখন আমি আরও 2 দিন এখানে আছি, এত সহজে তো ছাড়বো না। আজকে হলো না, কাল সকালে দেখবো ভোরবেলায়। ভোরবেলায় তো আমার ফোর্ট থেকেই আমার হোটেলের দূরত্ব তো খুব কম, তাহলে ভোরবেলায় আমি হোটেল থেকেই একবার ট্রাই করব। তারপরের দিনও আছে আমার হাতে।
ভিয়াস ছাত্রী থেকে আমি একটা অটো নিয়েছিলাম, তো উনি আমার থেকে 50 টাকা ভাড়া নিল। আমি গাড়িসার লেকে চলে এলাম। যখন আমি গাড়িসার লেকে আসলাম ভাবছিলাম যে অন্ধকার হয়ে গেছে, হয়তো সেরকম ভালোভাবে আর লেকটাকে দেখতে পারবো না, কিন্তু যেই সময়টা এলাম আকাশটা না গোলাপি হয়ে আছে, আর এখানে অনেক পাখি বাদুড় আকাশে উড়ছে, আর ওইখানে সব ছোট ছোট আলো জ্বলছে। তো আর এখানে বোটিং হচ্ছে, 7টা অবধি বোটিং হয়। তো সেই জন্য মানে এত অপূর্ব লাগছে এই জায়গাটা, কি বলবো। যখন এসছিলাম তখন আরও সুন্দর লাগছিল। এখানে না ওই ফাউন্টেন শো হয়, তবে এখন বা আজকে তো দেখছি না সেটা হচ্ছে। এই যে লেকটা, এই লেকটাও কিন্তু বহু প্রাচীন। এখানে একটা খুব সুন্দর মন্দিরও আছে। এই লেকটা কিন্তু বহু প্রাচীন, মানে যখন জয়সালগড়ের বা আমাদের এই জয়সালমীরের প্রতিষ্ঠা হয়েছিল, সেই রাজা জয়সাল উনি কিন্তু এর প্রতিষ্ঠা করেছিলেন 1156 সালে। সেই সময় এখানকার যে জলের যে চাহিদা, সেই জলের চাহিদা পূরণ করার জন্যই কিন্তু এই লেকটাকে তৈরি করা হয়। তারপর 1367 সালে মহারাজা গর্সি সিং তিনি এর পুনর্নির্মাণ করেন, আরও সুন্দর করেন। এখানে যে ঘাট আছে সেই সব এই যে ডেকোরেশনগুলো তিনি কিন্তু করান। আর সেই মহারাজা গর্সি সিংয়ের নামেই কিন্তু এই লেকটার নাম তারপর থেকে হয়ে যায় গাড়িসার লেক। এখন বিষয়টা হচ্ছে রাজস্থানে তো বৃষ্টিপাত কম হয়, সেটা আমরা জানি। এমনও হয়েছে যে শোনা যায় যে এখানকার যারা মানুষ ছিলেন তারা নাকি একটা সময় বছরে খুব কম চান করতেন, মানে সারা জীবনে তারা নাকি খুব কম স্নান করতেন। তো এখন আর এটা হয় না, কারণ এই যে লেকটা আছে এই লেকটাতে জল আছে। এখন এই লেকটাতে জল থাকার পেছনে যে কারণ সেটা হচ্ছে ইন্দিরা গান্ধী কানাল যেটা আছে, যেটা ভারতের দীর্ঘতম কানাল, যার দৈর্ঘ্য হচ্ছে 650 কিলোমিটার। সেই কানাল নির্মাণের পর থেকে আর কিন্তু এই সমস্যাটা হয় না। এখন এখানে সারা বছরই জল থাকে, আর বোটিং হয়, ফাউন্টেন শো হয়, তো সেইগুলো এখন এখানে হয়। দারুণ সুন্দর। আপনারা যদি এখানে জয়সালমের বেড়াতে আসেন, অতি অবশ্যই একবার গাড়িসার লেক আসবেন। আপনারা সকালের দিকেও আসতে পারেন, বিকালের দিকেই সব থেকে ভালো, কারণ বোটিং করতে পারবেন, সেই সময় আপনাদের ভালো লাগবে। জানেন তো এই যে সাদা আলোটা জ্বলছে না, এই যে দরজাটা বা এই যে গেটটা আছে, এখানে তো বড় দরজাকে বলা হয় যে প্রোল, তো এইটার নাম হচ্ছে তিলকি প্রোল। এখন এই তিলো কে ছিল সেটা নিয়ে কিন্তু এখানে একটা কাহিনী আছে। তিলো নামে একজন বাইজি ছিলেন, যার বাড়ি ছিল পাকিস্তানের হায়দ্রাবাদে। তো সেই হায়দ্রাবাদ থেকে তিনি এখানে আসতেন, মহারাজার সঙ্গে বেশ কিছু সময় কাটাতেন, আর তারপর বেশ কিছু অর্থ, বিপুল সম্পত্তি, ধনরাশি নিয়ে আবার হায়দ্রাবাদে চলে যেতেন। এইবার এক সময় তিনি ভেবেছিলেন যে আমি তো এখান থেকে এত টাকা পয়সা নিয়ে চলে যাই, তা আমি এখানের মানুষের জন্য কিছু একটা ভালো করে যাই, এত টাকা আমি এখান থেকে উপার্জন করি। তো সেই কারণে উনি কি করেছিলেন যে এই যে দরজাটা আছে এই দরজাটাকে উনি নির্মাণ করেন। এখন এই দরজাটা যখন নির্মাণ করেন তখন এখানকার যারা ব্রাহ্মণরা আছে তারা বলে যে না, যেহেতু বাইজি এটা তৈরি করেছে তাহলে কিন্তু আমরা এই গেট দিয়ে যাওয়া আসা করব না। এবার এই নিয়ে সমস্যা হয়। রাজা তখন কি বলে যে একে ভেঙে দাও, এই দরজা রাখার কোনো দরকার নেই। এবার এই দরজাটা যখন ভাঙতে আসে তখন দেখে যে এই দরজার উপরের দিকটায় মানে একজন মূর্তি তৈরি করে দিয়েছে। কার মূর্তি তৈরি করা হয়? ভগবান সত্যনারায়ণের মূর্তি এখানে তৈরি করে দেয়া হয়। তো তারপর থেকে এটাকে আর ভাঙা যায়নি। কিন্তু ভাঙা না গেলেও এখানকার যে রাজ পরিবারের মানুষেরা আছে তারা কিন্তু এই দরজা দিয়ে তারা কিন্তু চলাচল করেন না সেই ঘটনার পর থেকে। তারা যখন এখানে গঙ্গর ফেস্টিভ্যাল হয় বা দশেরা হয়, সেই সব বিভিন্ন উৎসবে তারা যখন আসে, এদিক দিয়ে আরেকটা দরজা তৈরি হয়েছে, সেই দরজাটা দিয়ে তারা আসে, কিন্তু ওই দরজাটা তারা কিন্তু ব্যবহার করে না। এমনি সাধারণ মানুষ এখানকার যারা আছে তারাও একটু মানে এড়িয়ে চলে। ওই বোটিং সময় এই গেটটা ব্যবহার করা হয়, বাদ বাকি রাজ পরিবারের কেউ কিন্তু এখনো পর্যন্ত ওই দরজাটা ব্যবহার করে না। ওই দরজার নাম হচ্ছে তিলকি প্রোল। পরের পর্বে আমরা দেখে নেব জয়সালমেরের বিখ্যাত থর মরুভূমিকে। ভ্রমণ সংক্রান্ত বিভিন্ন জায়গার ভিডিও আমি তৈরি করি। যদি আপনাদের এই ধরনের ভিডিও ভালো লাগে চ্যানেলের সঙ্গে থাকতে পারেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। অনেক ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। খুব ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের পর্বে।